জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে সবচাইতে ঘৃণিত জঘন্য গণহত্যাকারী খুনি হিসাবে শেখ হাসিনাকে তারা স্বীকৃতি দিয়েছে। তার বিভিন্ন গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন রকমের অপরাধের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এবং রাষ্ট্রের নেতৃত্বে যা করা হয়েছে তার ডাটা ভিত্তিক সচিত্র প্রতিবেদন সেখানে আছে। এখন বাংলাদেশে গণহত্যা নিয়ে শেখ হাসিনার সরাসরি নির্দেশ ছিল, এই বক্তব্যটি সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। তো মানবাধিকার বিকাশের যে ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই রাজনীতিবিদদেরই নিতে হবে, তাতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠার জন্য প্রথম যে টুলস, প্রথম যে আইনি হাতিয়ার, সেটা কি? সেটা হচ্ছে সেই রাষ্ট্রের, প্রত্যেক রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান। সংবিধানে যদি মানুষের মানবাধিকার এবং মৌলিকাধিকারগুলো খুব শক্তিশালীভাবে বিবৃত থাকে এবং তা প্রয়োগের জন্য সংবিধানের ভিত্তিতে আইন প্রণীত হয়, এবং সেই আইন প্রয়োগের জন্য যদি স্বাধীন সংস্থা বা স্বায়ত্তশাসিত সংস্থা বা এমন কোনো সংস্থা থাকে যার উপরে সরাসরি প্রশাসন বিভাগের কোনো কর্তৃত্ব থাকবে না, তখনই মানবাধিকারগুলো নিশ্চিতভাবে বাস্তবায়িত হয়। হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য এটা ইনস্টিগেট করেছে এই 15th অ্যামেন্ডমেন্টের। কিভাবে? কারণ যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেল যে চাইলে সরকার প্রধান তার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেভাবে খুশি নির্বাচন করে এবং নামমাত্র নির্বাচন করে, নির্বাচনের নাটক করে রাষ্ট্র ক্ষমতা তার ইচ্ছা মতো দীর্ঘায়িত করতে পারবে, সেই জায়গায় তখন হিউম্যান রাইটস রক্ষণাবেক্ষণের জন্য তার কোনো আর বাধ্যকতা থাকে না। পলিটিক্যাল ওয়ার্কার্স থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, রাষ্ট্রের সমস্ত শ্রেণী পেশার মানুষ যাকেই রাষ্ট্র মনে করবে তার হুমকি হিসাবে, এখানে আমি রাষ্ট্র শব্দটা ব্যবহার করছি এই কারণে, কারণ তখন এক নায়ক রাষ্ট্রকে তার নিজের মনে করেছে, সরকারের প্রধান হয়ে সে রাষ্ট্রকে নিজের মনে করেছে, ব্যক্তিগত সম্পত্তির মতো মনে করেছে। সেই জন্য রাষ্ট্র যখন তার কোনো প্রজাকে বা তার কোনো সিটিজেনকে যখন হুমকি মনে করে, তখন তাকেই যেভাবেই হোক দমনের জন্য হিউম্যান রাইটস ভায়োলেশন করে। এবং সেই হিউম্যান রাইটস ভায়োলেশনের মাত্রা কোন পর্যায়ে বাংলাদেশে গিয়েছিল সেটা জাতিসংঘ এই রিপোর্টটা আপনারা স্টাডি করলে দেখবেন যে এমন কোনো জঘন্য মানবাধিকার ভায়োলেশনের তরিকা বাদ ছিল না যেই তরিকাটা তারা গ্রহণ করে নাই, বা তারা যেই তরিকা কি বলে যে অনুশীলন করে নাই। আপনারা শুধু আয়নাগরের কথা শুনেছেন বা আমাদের মুখে আমাদেরকে গুম করার কাহিনী শুনেছেন, ইতিহাস শুনেছেন। যারা মৃত্যুবরণ করেছে তারা তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। যারা আয়নাগরে থেকে উদ্ধার হয়েছে তারা হয়তো ভিজিট করেছে, কথা বলছে বা আমরা কথা বলছি, কিন্তু যাদের কোনো হদিশ পাওয়া যায়নি তারা তো কথা বলতে পারছে না। আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে, বাট এক্স্যাক্টলি সিনারিওটা আমরা দেখি নাই। কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্র সত্যি হয়, তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর জঘন্যতম হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের ইতিহাস হয়তো আফ্রিকার জঙ্গলেও কোনোদিন হয় নাই। সেই রকম একজন স্বৈর শাসক এবং সেই রকম একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে, অনুশোচনা করে, ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করব এই কথা বলতে শুনিনি। এটা ভাবতে অবাক লাগে। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয়
বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণ একটি রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। যে রাজনৈতিক সংস্কৃতি হবে, বাংলাদেশের মানুষ সানন্দে গ্রহণ করবে ফেসিবাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, যে কোনো রকমের রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে যাতে সকল মানুষ আপন করে নিতে পারে, সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদের চালু করতে হবে, চর্চা করতে হবে। এবং ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে ঊর্ধ্বে তুলে ধরে আমরা যদি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে স্বৈরাচারের কখনো আর উন্মেষ হবে না। আমি বিভিন্ন পত্রিকার বিভিন্ন রিপোর্টে, সোশ্যাল মিডিয়াতে পত্রিকা দেখি, এই যে ওনারা শুধু নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন। সংস্কার তো আমরা চাই, আমরাই সবচাইতে আগে সংস্কার প্রস্তাব দিয়েছি। 2023 সালের 13ই জুলাই 31 দফার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি। তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না। আমরা প্রস্তাব দিয়েছি ফেসিবাদের পতনের পরে আমরা যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই, তাহলে আমরা সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব। তো সুতরাং আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন, সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি। জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে, এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর সাথে বর্তমান যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আছে তার মধ্যে হয়তো কিছু এদিক ওদিক থাকতে পারে, কিছু মিল আছে, কিছু অমিল আছে। সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা আমরা কন্টিনিউ করতে পারবো, আলাপ আলোচনা চলবে, কিন্তু সেই আলাপ আলোচনাকে আমরা সমাপ্ত করে তারপরে যদি বলি যে নির্বাচন হবে, সেটা তো আনসার্টেন ব্যাপার। সেই জন্যই আমাদের উদ্বেগ হচ্ছে যে সংস্কার যেগুলো নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিই, বাস্তবায়ন করি। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার, সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি, এবং আমরা একই সাথে নির্বাচনের প্রস্তুতি সহ নির্বাচনের রোডম্যাপ আমরা প্রদান করি, এবং তার প্রেক্ষিতে জাতি আশ্বস্ত হোক, জাতির মধ্যে একটা অস্থির ভাব আছে সেটা চলে যাক, এবং অর্থনীতির অস্থিরতা চলে যাক, অর্থনীতির সমস্ত সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত হয়। এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি, কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেজন্য কিছু কিছু কৌশল প্রণয়ন করা হচ্ছে। যে সব দোষ রাজনীতিবিদদের, কিন্তু আসলে আমি যদি বলি রাজনীতিবিদরা তো কিছু করে না, রাজনীতিবিদদের তো কিছু করতেই দেওয়া হয় না। এটা কারণ একটাই, যে স্বাভাবিকভাবে আজকে আইনের ব্যাখ্যাটা ভালোভাবে যেভাবে দিতে পারবেন, ঠিক একইভাবে আবার দুই একটা প্যাচ লাগিয়ে খারাপভাবেও বোরহান সাহেব যেভাবে দিতে পারবেন, সাধারণ একটা আইনজীবী দিতে পারবে না, বা আমিও পারবো না। এর জন্য এই রাষ্ট্রের, যেটা আমরা মেধাবীদেরকে আমরা শ্রদ্ধা করি, আর মেধার কোনো বিকল্পও নাই, এটাও ঠিক। কিন্তু আজকে যদি বলি যে রাজনীতিবিদদের হাতে তো ক্ষমতাই নাই, সব ক্ষমতা তো ব্রুকলেটদের হাতে, নিশ্চয় আমি ভুল বলবো না। যে কোনো কিছুই আজকে পরিচালনা করতে চান, দেখেন আজকে আপনি সংস্কার বলা হচ্ছে, রাজনীতিবিদদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটাও এই সরকারের আমলে না, যখন ফ্যাসিবাদ ক্ষমতায়, তখন তিনি 31 দফা দিয়েছিলেন সংস্কারের জন্য, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা দরকার, এবং শুধু বিএনপি না, সকল আন্দোলনকারী রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই সরকার ক্ষমতায় এসে হাজার হাজার ফাইল জোগাড় করে ফেলছে, কতগুলো সংস্কার কমিটি করছেন বিভিন্ন বিশেষজ্ঞদেরকে দিয়ে, এখন পর্যন্ত সেগুলো বোধ খুলেও দেখে নাই। কিন্তু 31 দফা যে একটা সংস্কারের জন্য দেওয়া হলো এই সরকারের কাছে, এখন পর্যন্ত কি
এই সরকার সে 31 দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন যে আপনারা কি সংস্কারটা চান? রাজনীতি করবে রাজনীতিবিদরা, দোষ দিবেন রাজনীতিবিদদের, রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, আর সেই রাজনীতিবিদদের বাইরে আপনারা সংস্কার করে, অর্থাৎ আমি একটা ড্রেস পরবো, আপনি নিজের সাইজে বানায় আমারে পরতে বলবেন, তাহলে এটা তো হবে না। মেধাবী লোকগুলো সবচেয়ে বেশি প্রথম যেটা দরকার, দেশপ্রেমিক হওয়া দরকার এবং প্রো পিপল হওয়া দরকার। কিন্তু দেখেন, যা হিসাব করে দেখেন, তারা সবাই ভাই কিছু খারাপ মনে করতে পারে অনেকে, কিন্তু আমি বলি সবাই সেলফিশ। এবং আজকের রাষ্ট্রের এই যে যত সমস্যা বলেন, আরে ভাই হাসিনা কি রাজনীতিবিদ ছিল নাকি? হাসিনা তো ওর বাবা মারা যাওয়ার পরে একটা ভেকুয়ার মধ্যে আইসা নেতা হয়ে গেছে, আমার বেনিফিশিয়ারি। আমি বলবো রাজনীতির সবচেয়ে বেনিফিশিয়ারি হলো শেখ হাসিনা, এবং সে তো রাজনীতিবিদ ছিল না, সে একটা ব্রুকেট না, সে হলো একটা স্বৈরাচার। যখন স্বৈরাচার হয়ে যায়, ওই সেলফিস থেকে এসে দাও, স্বৈরাচার যখন হয়ে যায় তখন সে রাজনীতিবিদ থাকে না। রাজনীতিবিদের ক্যারেক্টার যেটা হওয়া উচিত, যদি সেটা ধারণ করতে পারতাম তাহলে তো হইতোই। বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন আনেন না, বিএনপি আওয়ামী লীগ এক না।